সুগন্ধি চালের দাম নিয়ে বিভ্রান্তি, রফতানি নিয়েও খুশি নয় কোনো পক্ষ। কালোজিরা, চিনি গুঁড়া আবাদে কমছে আগ্রহ। চট্টগ্রামে নির্মিত বাংলাদেশি জাহাজ আবারও আন্তর্জাতিক সমুদ্রে। আরব আমিরাতে রফতানি হলো 3টি ল্যান্ডিং ক্রাফট। এআই এবং রোবোটিক্সের জেরে অপ্রয়োজনীয় হবে অর্থ, ইলন মাস্কের ভবিষ্যৎবাণী। বললেন কাজ হবে ঐচ্ছিক। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দেশের সুগন্ধি চালের দাম নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। একে তো গত কয়েক মাসে বস্তা প্রতি দর বেড়েছে, তার উপর খোলা এবং প্যাকেট চালের দামে রয়েছে বিস্তর ফারাক। আগের চেয়ে কমে গেছে বেচা কেনাও। পাইকাররা বলছেন যে ভালো দাম না পাওয়ায় কালোজিরা এবং চিনি গুঁড়া চাল আবাদে আগ্রহ কমে গেছে। সুগন্ধি চালের রফতানি নিয়েও খুশি নয় কোনো পক্ষ। ঢাকাকে ইদানিং বিরিয়ানির রাজধানী বললে ভুল হবে না। অলিগলিতে চোখে পড়ে একাধিক দোকান। সকালে এসব দোকানে হারিয়ে আসতেই সুগন্ধে মাতোয়ারা হয় চারপাশ। দুপুর থেকে কাচ্চি, চিকেন বিরিয়ানি আর তেহারি কিনতে ভিড় বাড়ে রসনা বিলাসীদের। কিন্তু ইদানিং সেই আগ্রহে যেন ভাটা পড়েছে, কারণ এসব দোকানে খাবারের দাম হঠাৎ বেড়ে গেছে। চাউলের দাম অনেক বেড়ে গেছে, যার জন্য আমরা তো কাস্টমারের কাছে বাড়াইতে পারি না। আমাদের ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। 120 টাকা, 30 টাকা, 50 টাকা এক বেলায় খায়, কিন্তু তার তৃপ্তি যদি না পায় তাহলে তো শেয়ার আসবে না। কিন্তু আমরা তো রেট বাড়াইতে পারতেছি। তেলের দাম বাড়ছে, আলু পেঁয়াজের দাম বাড়ছে, সব গোস্তের দাম বাড়ছে, কিন্তু আমরা তো বাড়াইতে পারতেছি না। পেছনের কারণ জানতে টিম যমুনা হাজির রাজধানীর কৃষি মার্কেটে। মিনিকেট আর নাজির শৈলের ভিড়ে এসব আড়তে চিনি গুঁড়া চালের দেখা পাওয়া কঠিন। জানা গেল দেশে ভালো মানের পোলাও চাল মানেই চিনি গুঁড়া, যার গ্রাহক মূলত মধ্য ও উচ্চবিত্তরা। ইদানিং সেই চাল বিকোচ্ছে না বললেই চলে, কেননা বস্তা প্রতি দর বেড়েছে প্রায় 400 টাকা। অন্যদিকে রেস্টুরেন্টের পছন্দ আরেকটু কম দামের আতপ কিংবা কালোজিরা চাল। 129 টাকা পড়তা, বাজার কত 115 টাকা। 129 চাল কিন্তু 100 টাকা তাই এসে গেছিল পোলার চাল। এটা কিন্তু আমরা লসের চাল, কিন্তু বাজার 101 টাকা 2 টাকা আগে গেছিল, 101-2 টাকা বিক্রি করছি। এখন কিন্তু 115 টাকা বাজার। এখন আসলে কিন্তু এই পোলার চালে যারা লস খাইছে 2-4-5 বছর উঠতে পারবে না। বাহিরে যখন চুক্তিটা হয়েছে পোলার চালটা যাওয়ার, তো তারপর থেকেই দামটা বাড়ছে। দ্বিতীয়ত আপনার পোলার চালের বাজার বিগত 1 থেকে 1.5 মাস আগেও মনে করেন যে 5,000 টাকার নিচে ছিল, ওই 4849 টাকা। 1 মাস আগে এই চালটা মনে করেন যে কেজিতে প্রায় 8 থেকে 10 টাকা বাড়ছে, বস্তায় 5 থেকে 700 টাকার মতন। বিপত্তি আরও আছে। খোলা আর প্যাকেট চালের দরে বিশাল ফারাক। প্রথমটা কম বেশি 120 টাকা দরে মিললেও মোরকের চালের কেজি ব্র্যান্ড ভেদে গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 150 টাকায়, যা বিক্রি হয় মূলত 1, 2 বা 5 কেজির প্যাকেটে। অভিযোগ আছে বাজার থেকে সাধারণ পোলাও চাল কিনে নিজেরাই প্যাকেটজাত করে কর্পোরেট বেনিয়ারা। কিন্তু এই অভিযোগ কি সঠিক? এটা আমরা বলি যে ভ্যালু এডেড প্রোডাকশন করুক কৃষক, ওইদিকে না গিয়ে যেটা তার ইজি টু সেল, সে এখনও ট্র্যাডিশনাল রাইস বেশি প্রোডাকশন করে, চিনি গুঁড়া চাল নিজের ফ্যামিলি কনজামশনের জন্য অথবা কিছুটা বাণিজ্যিকভাবে করে। বাট পুরোপুরি বাণিজ্যিকভাবে চিনি গুঁড়া চাল অনেক কৃষকই এখন উৎপন্ন করে না। যদি তারা নিশ্চয়তা পায় যে বাংলাদেশ থেকে রপ্তানি নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে, তাহলে কৃষকরা কিন্তু বাণিজ্যিকভাবে চিনি গুঁড়া চাল উৎপন্ন করবে। খোলা বাজারে যে চাল পায় এটা হাতে নিয়ে দেখবেন, মধ্যে ভাঙা চাল প্রায় 25 থেকে 30% আছে। আর কর্পোরেট যেগুলো খুব প্রসেস করে এবারে মোটামুটি ক্লিন করে 80% 90% গোটা চাল কিন্তু বিক্রি করে, যার কারণে প্রাইস ডিফারেন্সটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। তারপরে তো প্যাকেজিং কস্ট আছে, তারপরে ইনভেস্টমেন্ট আছে, সবই আছে। তবে একটা ভালো খবর হলো এই যে প্রাইভেট কোম্পানিগুলো এখন আমরা এশিয়ায় আমরা এই পোলার চাল বড় সিজন উৎপাদনের জন্য একটা জাত নিয়ে আসছি। মিলারদের দাবি অবশ্য আলাদা। বলছেন দেশে পোলাও চালের বড় মজুদ আছে, তাই বস্তা প্রতি দর 7,000 থেকে নেমে 6,000-এর আশপাশে ঠেকেছে। সরকার রপ্তানির মেয়াদ 2 দফা বাড়ালেও তা পর্যাপ্ত না। বাইরে যখন যাইতে যাবে তখন ব্যবসায়ীরা মনে করবে যে অনেক চাল চলে যাবে, তখন 100-200 টাকা বাড়তে পারে। কিন্তু চিনি গুঁড়া চাল যে পরিমাণ আছে, সুগন্ধি চাল, তাতে বাজার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্প্রতি সুগন্ধি চাল রপ্তানির মেয়াদ 30 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এখন পর্যন্ত অনুমতি পেয়েছে 187টি প্রতিষ্ঠান। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
শুধু ফার্নিচার বিক্রি করা নয়, বরং ঘর সাজানোর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাত্রা শুরু হলো ঢাকা ফার্নিচার মার্কেটের। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে যে ন্যায্য দামে সেরা মানের আকর্ষণীয় ফার্নিচার মিলবে এই মার্কেটে। এতে আসবাব শিল্পে এক নতুন দিগন্তের সূচনা হলো। মার্কেটের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান কাকুন জানিয়েছেন যে দীর্ঘদিনের পরিকল্পনা চ্যালেঞ্জ মোকাবেলার পর এই মার্কেটটি এখন প্রতিটি ঘর সাজানোর চাহিদা মেটাতে প্রস্তুত। এই মার্কেটে অত্যাধুনিক, আকর্ষণীয় এবং বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে সুবিশাল পার্কিং ব্যবস্থাও। কোনো অবস্থাতে এই মার্কেটটার যেন কোনো বদনাম না হয়, আপনারা এদিকে সুদৃষ্টি রাখবেন এবং কোনো কাস্টমার যেন কোনো অবজেকশন, কোনো রকম প্রতারিত না হয়, যেটা বলবেন কাজও সেটা করবেন। আর আপনারা করতে পারবেন, কারণ আপনারা নিজেরাই ফ্যাক্টরির মালিক, নিজেরাই শোরুমের মালিক, এখানে কিন্তু কোনো মধ্যস্থভোগী নাই। বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানি দিন দিন বাড়ছে, সুদিন ফিরছে দেশের জাহাজ নির্মাণ শিল্পে। আজও চট্টগ্রামের ইয়ার্ড থেকে আরব আমিরাতে 3টে ল্যান্ডিং ক্রাফট রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরিন। এ নিয়ে 11টি দেশে 36টির মতো জাহাজ রপ্তানি করলো তারা, যার বাজার মূল্য $138 মিলিয়ন বেশি। মায়া, এমি এবং মুনা নামে এই 3টি ল্যান্ডিং ক্রাফট ভারী যন্ত্রপাতি ও বাল্ক কার্গো পরিবহন উপযোগী করে তৈরি, 10 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং এর কাছে জাহাজ 3টি হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। 2023 সালে আরব আমিরাত থেকে 8টি জাহাজ নির্মাণের ক্রয়াদেশ পাওয়ার পর প্রথম ধাপে রায়ান নামে একটি ল্যান্ডিং ক্রাফট এবং খালিদো গায়া নামে 2টি টাগবোট হস্তান্তর করা হয়। দ্বিতীয় ধাপে রপ্তানি হলো আরও 3টি ল্যান্ডিং ক্রাফট। হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। This collaboration and cooperation between both of UAE and Bangladesh company take us to the different level, take us to the different business. যে ধরনের টেকনোলজি নিয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা কাজ করছেন, আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশে শিক্ষা নিয়ে বাংলাদেশের ব্যবসায় যুক্ত হচ্ছেন, আমরা অবশ্যই আশাবাদী সামনের দিনে এর চেয়ে বহুগুণ বড় শিপ আমরা তৈরি করতে পারব। চলতি বছরে 6টি জাহাজ সহ এখন পর্যন্ত 11টি দেশে 36টি জাহাজ রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরিন, যার বাজার মূল্য $138 মিলিয়ন বেশি। জাহাজ শিল্পের জন্য যা ইতিবাচক বলছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 100% কমপ্লাই করে এই জাহাজগুলো করা হয়েছে। কোনো ধরনের ফায়ার হ্যাজার্ডের জন্য না হয়, কোনো ধরনের গ্যাস থেকে আগুন থেকে যেন কোনো এখানে এই কোনো ইলেকট্রিক্যাল ফায়ার জন্য না হয়, ওটার জন্য এটাকে ইন্টেন্সিভলি সেভ করা হয়েছে। বাংলাদেশে তৈরি জাহাজ বৈশ্বিক জলসীমায় চলাচলের গৌরবে উচ্ছ্বসিত এখানকার শ্রমিকরা। এই 3টা জাহাজ দুবাইয়ের বাজারে একসাথে আমরা রপ্তানি করতেছি, এটা আমাদের জন্য অনেক অনেক গর্বের বিষয়। আমাদের হাতে বানানো জাহাজ যখন বিদেশে যায়, বিদেশের কান্ট্রিতে আমাদের জাহাজগুলো যখন চলে, আমাদের তখন গর্বে বুকটা ফেটে যায়। আমাদের মেহনত করে আমরা জাহাজগুলো তৈরি করে বাহিরের দেশে যখন পাঠাই, আমাদের থেকে এগুলা দেখে আমার খুব ভালো লাগে। কাজের অনেক অনেক কোয়ালিটি, অনেক মান ভালো, অনেক ভালো, ওই জন্য এরা আমাদেরকে শিপইয়ার্ডে কাজ দেয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এআইও রোবোটিক্সের জেরে ভবিষ্যতে আর করতে হবে না মানুষকে কাজ, এমনকি প্রচলিত মুদ্রাও অকার্যকর হয়ে পড়বে, এমন মন্তব্য করেছেন টেক জায়ান্ট এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি বলেছেন, ভবিষ্যতে মানুষের কাজ করাটা হয়ে যাবে শখের মতো, অনেকটা ভিডিও গেমস এবং সবজি বাগান করার মতো। যুক্তরাষ্ট্র সৌদি আরব নিয়োগ ফোরামে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, এই সময় যে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিকল্প মুদ্রার প্রচলন বাড়ছে, তারই পরিপ্রেক্ষিতে একসময় প্রচলিত সব ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে। এর পাশাপাশি হিউম্যানয়েড রোবট খুব দ্রুতই জনগণের সামনে আসার আশ্বাস দিয়েছেন মাস্ক। And this will be quite a revolution. এই মুহূর্তে কার্যকর কোনো হিউম্যানয়েড রোবট নেই। আমার মনে হয় টেসলাই প্রথম সত্যিকার অর্থেই কার্যকর হিউম্যানয়েড রোবট তৈরি করতে চলেছে, যা রোবোটিক্স শিল্পে এক ধরনের বিপ্লব ঘটাবে। দর্শক, বিজনেস টুডে এই পর্যায়ে সময় হলো আবার একটি বিরতি নিবার, আমাদের সঙ্গে থাকুন। নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের
প্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। সকালে গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা এবং ব্যারিস্টার তাসনিম মোস্তফা তাকে স্বাগত জানিয়েছেন। পরিদর্শনকালে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছেন। বলেছেন এই সময় যে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর সাথে $1 বিলিয়ন সয়াবিন আমদানির চুক্তি হয়েছে সেখানে। এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। এমজিআই পরিচালক তাসনিমা মোস্তফা বলেছেন এই সময় যে বিপুল পরিমাণ মার্কিন সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন গ্রুপের চেয়ারম্যান। এর মধ্যে 7 লাখ টনেরও বেশি সয়াবিন আমদানি করা হয়েছে। Magna Group, along with 2 other companies, City Group and Delta Agro, আমরা মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর সঙ্গে $1 বিলিয়ন মার্কিন সয়াবিন আমদানির চুক্তি করেছি, যা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করেছে। $350 million this year. আমাদের চেয়ারম্যান আমাদের ডেলিগেশনের সাথে গত কয়েক মাস আগে ইউএসএ তে গিয়েছে, আর ওখানে ওনার কমিটমেন্ট দিয়ে এসেছে that we are going to be importing more US soybeans, and সেই ধারাবাহিকতায় আমরা অলরেডি 700,000 মেট্রিক টনেরও বেশি US soybeans এই বছর 7 লাখ টন 700,000 ইম্পোর্ট করেছি। আর এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের হিস্ট্রিতে বিগেস্ট অ্যামাউন্ট অফ US soybean import in the country. গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে শত শত টমেটো গাছ। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। টমেটো চাষে বিনিয়োগ করা অর্থ এখন যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সুস্থ টমেটো গাছগুলো একে একে শুকিয়ে যাচ্ছে, স্বপ্ন ভঙ্গ হচ্ছে কৃষকদের। দিশেহারা অগ্রিম টমেটো চাষিরা। গোপালগঞ্জ সদরের 2 গ্রাম রঘুনাথপুর ও সিলনা সবজির জন্য পরিচিত এই 2 গ্রামের কৃষকদের মধ্যে এখন হাহাকার। আগাম ফসলে লাভ বেশি, ফলে অনেকেই করেছিলেন টমেটোর আবাদ। লাভ তো দূরের কথা, মূলধন তুলে আনাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ব্যাকটেরিয়ার আক্রমণে অকালেই মরে যাচ্ছে ফলন, উজাড় হচ্ছে জমিনের পর জমি। 800 গাছ লাগাইছি, তাহলে আমার সেই জায়গায় এখনো পর্যন্ত গাছ মারা গেছে প্রায় 5.5। 1100 গাছ লাগাইছি, তো এখন প্রায় 900 মতো মারা গেছে, 100 মতো গাছ আছে। অল্প করে ধরার পরে এই গাছগুলো আস্তে আস্তে আজ মরে একটা, কাল মরে একটা। 2010 সাল থেকে শুরু হয় অজ্ঞাত এই রোগের উপদ্রব। কৃষকেরা বলছেন নানা ওষুধেও মিলছে না সুফল। প্রথম দিকে গাছের অল্প অংশ নষ্ট হলেও দিন যত যাচ্ছে টমেটো পচার পরিমাণ বাড়ছে। এবছর এই যে যা হচ্ছে তাতে মনে হয় কৃষকের কোনো নাই, সব কৃষকই মারা যাওয়ার পথে। পাতা মরে, তারপর গোড়া ধরে, গোড়া টান দিলি দিয়েছে, শিকড় পচে গেছে। এত মেডিসিন খাটানোর পরেও আমাদের কোনো ভালো রেজাল্ট আসতেছে। একটা হলো বিউটিফুল 2 আর একটা হলো অর্জুন। এই এখন লাগাইছি, লাগানোর পরে তো এই গাছগুলো এই মাথায় শুকায়, মাথাতে মরতে মরতে গোড়াতে মরে যাচ্ছে। ইউনিয়ন কৃষি অফিস বলছে একই জমিতে বারবার একই ফসল চাষ করার কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন যাবত, প্রায় 20-22 বছর যাবত একই ফসল একই জমিতে যদি বারবার চাষ করা হয়, তখন কিন্তু ফসলের ব্যাকটেরিয়া দ্বারা বা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে। জেলা কৃষি অফিস বলছে অজানা এই রোগের কারণ অনুসন্ধানে গবেষণা চলছে। স্থায়ী সমাধানের আগ পর্যন্ত ধান সহ অন্য ফসল চাষের পরামর্শ দিচ্ছেন তারা। আমরা যেটা গবেষণার সাথে যোগাযোগ করে জানতে পেরেছি, এটা একটা ফিউজিয়াম উইল্ট রোগের কারণে এই ঘটনা ঘটছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, আমরা মাঠে যাচ্ছি, আশা করি আমরা সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে এর সমস্যার সমাধান করতে পারব। এবছর 996 হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। 220 হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করেছিলেন কৃষকেরা। অজানা রোগ থেকে ফলন বাঁচাতে কৃষকদের সমন্বিত প্রশিক্ষণ জরুরি বলছেন কৃষি সংশ্লিষ্টরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। দর্শক, বিজনেস টুডে এই পর্যায়ে সময় হলো আবার একটি বিরতি নিবার, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট আছে। কিন্তু সকালের দিকে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ দিনের শেষ ভাগে দেখতে পাচ্ছেন যে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে পুঁজিবাজারে। পতন হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও।
ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচকের কথা যদি বলি, আজকে ডিএসসি ব্রডেন এক্সচেঞ্জে সেটি কিন্তু 32 পয়েন্টের মতো দিন শেষে আজকে কমে গেছে। 4869 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। ডিএসসি এর সূচক সেটিও 11 পয়েন্টের মতো কমে 1018 পয়েন্টে আছে এবং থার্টি সূচক সেটি 1877 পয়েন্টে আছে, সেটিও কিন্তু 15 পয়েন্টের মতো কমে টোটাল ট্রেড হয়ে গেছে। ঢাকা শেয়ার বাজারে আজকে সারাদিন ধরেই 445 কোটি 42 লাখ টাকার শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 238টি প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে। 104টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 29টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আনোয়ার গ্যালভানাইজিং এটি প্রথম অবস্থানে আছে এবং এটি আজকে সকাল থেকেই প্রথম অবস্থায় রয়েছে। টোটাল ট্রেড করেছে দিন শেষে এই কোম্পানিটি 15 কোটি 53 লাখ টাকার মতো শেয়ার। এরপরে দ্বিতীয় অবস্থায় রয়েছে বারাকা পতেঙ্গা, এটি আছে দ্বিতীয় অবস্থানে 15 কোটি 42 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। স্কয়ার ফার্মা এটি তৃতীয় অবস্থানে আছে 13 কোটি 59 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে। চট্টগ্রাম শেয়ার বাজারের কি অবস্থা, সেখানেও কিন্তু যদিও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি খুব সামান্য পরিমাণে বেড়ে 13,642 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে এখন পর্যন্ত টোটাল ট্রেড হচ্ছে সারাদিন ধরেই সিএসসিতে 7 কোটি 38 লাখ টাকার মতো শেয়ার এবং 177টি প্রতিষ্ঠানের ট্রেড হয়ে গেছে সারাদিন ধরেই। এর মধ্যে 87টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, 65টি কমেছে এবং 25টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। খেলাপি ঋণ এবং অবলোপন এবং পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশিকা অনুযায়ী যেসব ঋণ হিসাব মন্দ এবং ক্ষতিকর হিসেবে শ্রেণীকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা কম বলে বিবেচিত হবে, সেসব ঋণ অবলোপন করা যাবে। নতুন এই প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাংকগুলো সময়ানুক্রমিক অগ্রাধিকারের ভিত্তিতে মন্দ এবং ক্ষতিকর শ্রেণীর ঋণ অবলোপন করতে পারবে। তবে ঋণ অবলোপন করার আগে ঋণ গ্রহীতাকে বাধ্যতামূলকভাবে অবহিত করতে হবে। সংশ্লিষ্ট ঋণ হিসাব অবলোপন করার অন্তত 30 কার্যদিবস আগে ঋণ গ্রহীতাকে লিখিতভাবে নোটিশ দিতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মওকুফকৃত ঋণ পুনরুদ্ধারে যুক্ত কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেয়া যেতে পারে। এই প্রণোদনা ব্যাংকের নিজস্ব অভ্যন্তরীণ নীতিমালার আওতায় দিতে হবে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।